বাবা, বাবা তোমার কোথায় কষ্ট হচ্ছে বাবা? তুমি চোখ খোলো বাবা। এই দেখো, আমি তোমার পায়ে তেল মালিশ করে দিচ্ছি। একটু জল খাও, দেখবে তোমার ভালো লাগবে। মারে, তোর মা চলে যাওয়ার পর তোকে অনেক কষ্ট করলাম, কিন্তু তোকে সুখে রাখতে পারলাম না। আমার পক্ষে তোকে সুখে রাখা সম্ভব হলো না রে মা। তুমি কি পাগলের মতো কথা বলছো বলো তো বাবা? তুমি সারা জীবন জমির সাথে যুদ্ধ করে আমাকে মানুষ করলে, এত বড় করলে, খাওয়ালে, পড়ালে, আর তুমি কিছু আমার জন্য করনি, এটা আমি কখনো বলতে পারি? না রে মা, আমি সত্যি কিচ্ছু করতে পারিনি। তোকে একটু সুখে রাখা আমার দায়িত্ব ছিল। সারা জীবন তুই ভালো করে খেতে পারলি না, এ বয়সে যে তোকে একটু ভালো ঘরে বিয়ে দেবো সেটাও পারছি না। তুমি এইসব কথা এখন রাখো বাবা। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি একটু ভালো করে শান্ত হয়ে থাকো। আমি তোমার হাতে তেল মালিশ করে দিলে দেখবে ভালো লাগবে। কই, কি হয়েছে? রাস্তা থেকে চিৎকার শোনা যাচ্ছে, তাই এলাম। কাকা, বাবা শরীরটা খুব খারাপ গো। আমি বুঝতে পারছি না কি করব। শোনো ভাই সুবল, তোমার শরীরের অবস্থা তো আমি ভালো বুঝি না। এইবারে তুমি ভালো হয়ে গেলেও তোমার কখন যে কি হয়ে যাবে সেটা তো বলা যায় না। সারা জীবন তুমি রোদে পুড়ে জলে ভিজে জমির সাথে লড়াই করে শরীরটাকে দুর্বল করে ফেলেছ, কিন্তু তোমার ঘরের এরকম সুন্দরী মেয়েটাকে তো তুমি ভাসিয়ে দিয়ে চলে যেতে পারবে না। সেটাই তো চিন্তা দাদা, কি করব কিছুই বুঝতে পারছি না। তার থেকে আমি একটা ভালো কথা বলি, মেয়ে তোমার সুন্দরী, ভালো ঘরে বিয়ে দাও। আমার চেনাশোনা একটা খুব বড় লোক জমিদার বাড়ি আছে, সেখানে আমি কথা বলবো। যদি সম্বন্ধ আসে আর ফেলে রেখো না। কে? তোমাকে একটা ছেলের জন্য সম্বন্ধ দেখতে বলেছিলাম, সেটাও পারলে না। যাই হোক, চা খাও। বাবু, সেই কথাটা বলতেই তো আজকে সকালে আপনার কাছে এসেছি। তার মানে তুমি কিছু জোগাড় করতে পেরেছো সম্বন্ধ? বাবু, অপরাধ নেবেন না, কিন্তু মেয়ের ঘর খুব গরিব। তবে গরিব হলেও মেয়ে খুব সুন্দরী এবং দেখতে ভালো আর সংসারী। আর কিছু? মেয়ের বাবা চাষি ছিল এবং এখন খুব শরীর খারাপ। আপনি যদি আপনার ঘরের পুত্রবধূ করে আনেন তবে গরিবের মেয়েটা উদ্ধার হয়ে যাবে। তবে আমি কথা দিচ্ছি, ওই মেয়ে কোনো দিন আপনার সংসারে অমঙ্গল করবে না। তুমি যা কথা বলছো হরেন, তাতে তো চিন্তা একটু হচ্ছে। আমার কোনো ব্যাপার নয়, কিন্তু সমাজ বলে একটা জিনিস আছে, মানে আমার ঘরের লোকজনের সাথে মানিয়ে নিতে পারবে তো সে? এখন ভাবছি কেউ যদি তার পেছনে গরিব অসহায় বলে লাগে তখন কি করব? সবাই তো খুব সহজেই ভেবে নিতে পারে যে বড় লোকের আদব কায়দা সে কিছু জানে না। সত্যি কথা বলতে বাবু, সে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবে, আপনি যদি একটা সুযোগ দেন। দেখো, তোমাকে আমি ভরসা করি। তুমি যখন সবকিছু দেখে শুনে এসেছো তখন আমার আর বেশি কিছু জানবার দরকার নেই। তবে আমি হলাম জমিদার রমাকান্ত বণিক। আমি আমার ছেলের বিয়ে দেব ধুমধামের সাথে, তাই ওদের প্রস্তুত হতে বলো। খরচার হিসেব করতে হবে না, খরচার দায়িত্ব আমার। ঠিক আছে বাবু, বড় উপকার করলেন। আমি কালকেই ওদের বাড়িতে গিয়ে দেখলাম ওর বাবাটা বিছানায় পড়ে হাঁপাচ্ছে। আমি কথা দিয়ে এসেছিলাম কিছু একটা ব্যবস্থা করব মেয়েটার। যাই হোক, আপনার কাছ থেকে সম্মতি পেয়ে মনটা ভালো হয়ে গেল। আহা, উত্তেজনায় চলে যাও না, চাটা খেয়ে যাও। ও বৌদি, তুমি কি করছো গো? আমি হচ্ছে তোমার ছোট ননদ, আর এই হচ্ছে তোমার বড় ননদ, মানে আমাদের 4 বোনের মধ্যে সব থেকে বড় দিদি, নাম বিমলা, আর আমার নাম হচ্ছে পদ্মা। তোমার সাথে পরিচয় করতে এলাম। এসো এসো, বসো গো। আমার কি সৌভাগ্য যে এখানে আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদের মতো দুটো বন্ধু পেলাম। খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে নতুন বাড়িতে গিয়ে একা একা কি করব আমি। তোমাকে কোনো চিন্তা করতে হবে না গো বৌদি, আমরা তোমাকে সব কাজে সাহায্য করব, আর আমরা সব সময় একসাথে থাকবো। আচ্ছা, তোমরা কি করো গো?
আমাকে এই বাড়ির কাজ শিখিয়ে দেবে? আমি তো রান্না করতে খুব ভালোবাসি, আর বড় দিদি চুপচাপ থাকে বলে দেখে বিশ্বাস না হলেও দিদি কিন্তু আইন নিয়ে কলেজে পড়াশোনা করছে। বাহ, এটা তো খুব ভালো কথা। এই অর্ধেক গ্রাম অঞ্চলে থেকে এত বড় পড়াশোনা করা তো দারুণ ব্যাপার। আমার বাবা তো খুব গরিব, তাই আমি ইচ্ছা থাকা সত্ত্বেও খুব বেশি দূর পড়াশোনা করতে পারলাম না। আচ্ছা, তোমার কি ভালো লাগে গো পদ্মা? আমার রান্না করতে খুব ভালো লাগে, আমি সারাদিন রান্না করে পড়ে থাকি। আমারও জানো তো রান্না করতে খুব ভালো লাগে। তাহলে দেখেছো আমাদের দুজনের কত মিল। আমরা দুজনে সব থেকে ভালো বন্ধু হব। দুজনে মিলে রান্নাঘরে গিয়ে মনের মতো করে রান্না করব সারাদিন। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। তোমার দিদির কলেজে যাওয়ার সময় আমরা রান্না করে টিফিন বানিয়ে দেব। বৌদি, তোমার হাতের রান্না খেতে আমারও খুব ভালো লাগবে। কত দিনের ইচ্ছা ছিল আমাদের দাদা বিয়ে করে ঘরে নতুন বউ আনবে, সেই শখ আমাদের পূরণ হয়েছে এতদিনে। আর তুমিও খুব ভালো গো। তোমরাও তো খুব ভালো, তাই আমাকে তোমাদের এত ভালো লেগেছে। সব কিছু দেখে শুনে নাও, এখন থেকে এটাই হচ্ছে তোমার বাড়ি। তাই বলে দেখে শুনে নেওয়ার নাম করে যেন সবকিছু হাতিয়ে নিও না। গরিব ঘর থেকে এসেছো, এইসব জিনিস তো আর চোখে দেখোনি, তাই বলা যায় না। তোমরা কি আমার বাকি দুই ননদ? না না, ছি, এমন কথা কি ভাবতেও আছে? আমি কি কখনো এমন কাজ করতে পারি? দেখো, কে কি করতে পারে তাই সম্বন্ধে আমাদের অনেক আন্দাজ আছে। এই তো দুদিন এসেছো ঘরে, তার মধ্যেই রান্নাঘরে ঢুকে পড়লে। আমরা তো এতদিন এই বাড়িতে আছি, তাও তো রান্নাঘরে ঢুকিনি। হয়তো আমার সাথে তোমাদের আলাপ পরিচয় হয়নি বলে তোমরা আমাকে এরকম করে কথা বলছো। তোমাদের বাকি দুই বোনের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওরাই তো বলেছে আমাকে রান্নাঘরে এসে রান্না করতে। আমি ওদের থেকে জিজ্ঞাসা করেই এসেছি। তোমার নাম কি ভাই? আমার নাম জানার দুর্ভাগ্য যেন তোমাদের মতো ছোট ঘরের মেয়েদের কোনোদিন না হয়। আর ওরা বললো বলেই এখানে ঠ্যাং তুলে চলে এলে? জ্ঞান হওয়া দরকার যে তোমাদের মতো নোংরা মানুষজনের হাতে আমাদের ঘরে জি চাকরেরাও খায় না। আদিক্ষেতা আর ধরে না মেয়ে ছেলে। মেয়ে ছেলে হয়ে ঘরে বসে আছিস, যা না গিয়ে রান্নাঘর পরিষ্কার কর, ঘর ঝাড়ু দে, রাজ্যের কাজ পড়ে আছে তো। না না, বেছে বেছে এখানেই এসে ঢুকতে হলো। এখানে এসে ঢুকেছে কারণ রান্না করে শ্বশুরের মন মজাবে, তারপর গিয়ে বলবে যে দেখো বাবা, তোমার মেয়েরা পর্যন্ত এখনো এত ভালো রান্না পারে না, আর আমি তোমাকে এত ভালো রান্না করে খাওয়াচ্ছি। এসব ছোট জাতের মেয়েরা না এই রকমই করে, মানুষের মন মজায় এভাবেই। আমার সব জানা আছে। এরকম করে বলো না গো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি এরকম মানুষ নই, সত্যি কথা, বিশ্বাস করো আমায়। দরকার হলে আমাকে কয়েকটা দিন দেখো, তারপর বলো। এই চল চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বস্তি বাড়ির মেয়ে ন্যাকামো দেখার কোনো ইচ্ছে হচ্ছে না আমার। আমাদের হাতে অনেক কাজ আছে, তবে শুনে রাখো, তোমার এই ন্যাকামো একদিন আমি বার করব। তোমার সব রস নিংড়ে এই ঘর থেকে যদি তাড়াতে না পেরেছি, তবে আমার নামও কমলা নয়। বৌদি, তুমি সত্যি সত্যি আমার জন্য টিফিন রান্না করেছো? তুমি আসার আগে কোনোদিন কেউ ভাবেইনি যে বাইরে গেলে তার জন্য খাবার রান্না করে দিতে হয়। আজ তোমার হাতের রান্না করা খাবার আমি খুব মন দিয়ে খাবো, তারপর রাতে এসে তোমায় জানাবো। যদিও এমন সুন্দর গন্ধ বেরোচ্ছে যে আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। যাই হোক, আমি যাই, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে। দেখেছো তো বৌদি, দিদি আজকে খুব খুশি হয়েছে। আদর ভালোবাসা পেলে খুশি তো সবাই হবে বলো। কিন্তু তোমার মুখটা এরকম হয়ে আছে কেন গো? তোমার কি মন খারাপ? আমাদের বাড়িতে এসে তোমার ভালো লাগছে না, নাকি কেউ তোমাকে কিছু বলেছে? এই বাড়িতে তোমরা যেমন আমাকে এত ভালোবাসো, তেমন আমাকে তোমার বাকি দুই বোন খুব কষ্ট দেয়। আজ আমি রান্নাঘরে গিয়ে রান্না করছিলাম বলে আমাকে খুব অপমান করে বলেছে যে আমার মতো মেয়ের হাতে রান্না নাকি এই বাড়ির কাজের লোকেরাও খায় না। কি বললে বৌদি? তোমাকে এইভাবে অপমান করেছে? তুমি অত ভেবো না গো, সব ঠিক হয়ে যাবে একদিন। ওরা নিজেদের ভুল ঠিক বুঝতে পারবে, তখন আর অপমান করবে না। না বৌদি, তুমি জানো না ওরা এরকমই। আমরা দুই বোন যেমন ভালো, ওরা তেমনই কুচুটে। এক মায়ের পেটের বোন হলে কি হবে, সারাক্ষণ শুধু হিংসা নিয়ে থাকে ওরা। কি আর করা যাবে, তোমরা আছো, তোমাদের ভালোবাসা নিয়েই আমি থাকবো। না,
এর উত্তর দিতে হবে আমাদের। কিন্তু কিভাবে? যে রান্না নিয়ে ওরা তোমাকে অপমান করেছে সেই রান্না দিয়েই আমরা সবাইকে দেখিয়ে দেব যে আমরা পারি। তুমি কি করতে চাইছো? দেখো, আমাদের গ্রামে কত অভাবী মানুষ আছে। আমরা যদি দুজনে মিলে রান্না করে একটা দোকান দিই তাহলে তাদেরও কিছুটা ভালো হবে, আমাদেরও হাতে দুটো পয়সা আসবে, আর সবার কাছে যখন পরিচিতি বাড়বে তখন ওরা ঠিক নিজেদের উত্তর পেয়ে যাবে। বাহ, তোমার বুদ্ধিটা তো দারুণ। তাহলে তো এটাই করা যায়। বেশি দেরি করব না, যত বেশি দেরি করব তত ওরা তোমাকে অপমান করার বেশি করে সুযোগ পেয়ে যাবে। কাল থেকেই আমরা শুরু করব, চলো। ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই করব। এখন আর কান্নাকাটি করতে হবে না, চলো দেখি তোমার ঘরে যাই, দুজনে মিলে গিয়ে গল্প করব, হ্যাঁ, সারা দিন ধরে। দেখেছো বৌদি, কত লোক এসেছে আমাদের দোকানে। আরও লোক আসবে, দেখেছো তো, সবাই আমাদের খাবারের প্রশংসা করছে। আর কম দাম বলে সবাই আনন্দ করে খেতেও পারছে আর দামও দিতে পারছে। আমি একটা কথা ভেবেছি। কি কথা গো? এই যে টাকাগুলো আসছে এগুলো তো গরিব মানুষের টাকা, আর তাছাড়া আমাদের তো ঘরে অনেক সম্পত্তি আছে, তাই এই টাকাগুলো থেকে বেশিরভাগটাই আমরা এই রান্নার উন্নতি এবং এই মানুষগুলোর জন্য কিছু করার কাজে ব্যবহার করব। সত্যি বৌদি, তোমার না কোনো তুলনা হয় না। তুমি যদি না আসতে এই বাড়িতে বউ হয়ে তাহলে কোনোদিন এই সব করার কথা মাথায় আসতো না। তোমার সাথে আমার অনেক মিল আছে, তবে মাঝে মাঝে বড় ভয় হয়। ভয়? কিসের ভয় আবার? যদি কোনো সমস্যা হয় এইসব করে। দূর, তুমি যত চিন্তা করো, কোনো সমস্যা হবে না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চলো চলো, এখন ওইসব কথা মন দিয়ে লাভ নেই। কত মানুষ অপেক্ষা করে আছে আমাদের খাবারের জন্য, সবাইকে খাবার দিতে হবে তাড়াতাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই লাইন করে এসে দাঁড়াও, তাড়াহুড়ো করবে না, খাবার ভালো হয়েছে বলে। আর প্রতিদিন আসবে কিন্তু আমাদের দোকানে। আর সবাইকে বলবে আমাদের দোকানের কথা। বাবা, তোমার বয়স হচ্ছে বুঝতে পারছি, কিন্তু তাই বলে যে তোমার এই পরিবারের মান সম্মানের প্রতি অনীহা দেখা দিচ্ছে সেটা তো জানতাম না আগে। কি বলছিস কি তুই? আমি আমার পরিবারের মান সম্মান বুঝি না? তোরা ভালো করে বুঝিস। এতদিন এই সংসার, এই গ্রাম শাসন করবার পরে এই বুড়ো বয়সে এসে আমাকে এই কথা শুনতে হচ্ছে তোদের কাছে। কি বলতে চাস কি তোরা? এখন কেন এসেছিস আমার কাছে? হ্যাঁ, যত ইচ্ছা রেগে গিয়ে আমাদের কথা শোনাও, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা থামবো না। কিসের সত্যি কথা? তোমার গুণধর বউ যে নিজের আসল বংশ পরিচয়ের রূপ দেখাতে শুরু করে দিয়েছে বাবা, সেটা জানো? তার মানে? তার মানে সে যে বস্তি থেকে এই জমিদার বাড়িতে উঠে এসেছে সেটা সে ভুলে গেছে। কেন, কি করেছে আমার বৌমা? তোমার আদরের বৌমা এই বাড়ির সব সম্মান জলাঞ্জলি দিয়ে বাজারে একটা দোকান খুলেছে তোমার আদরের ছোট মেয়েকে নিয়ে। কি বললি তুই? হঠাৎ করে তাদের দোকান খোলবার কেন দরকার পড়লো? আর আমাকে জিজ্ঞাসা না করে তাদের সাহস কি করে হলো এত বড় একটা সিদ্ধান্ত নেবার? আরো গরিব ঘর থেকে মেয়ে নিয়ে এসে তুমি মহান সাজো বাবা, এই রকমই শিক্ষা হওয়া তোমার দরকার ছিল। তুমি ভুলে গেছো যে গাধা পিটিয়ে কোনোদিন ঘোড়া বানানো যায় না, আর রাস্তার কুকুরের লেজ কখনো সোজা হয় না। শেষ পর্যন্ত কিনা একটা হোটেল ব্যবসায়ী ননদ বলে আমাদের পরিচয় দিতে হবে। এত খারাপ দিন এসে গেল আমাদের। এরপর কিন্তু তোমাকে আর কেউ গ্রামে সম্মান করবে না, সেটা ভালো করে জেনে রাখো তুমি বাবা। ঠিক আছে, তোরা এখন যা। ভালো করেছিস আমাকে কথাগুলো শুনিয়ে। যা সিদ্ধান্ত নেবার আমি নেব, তোদেরকে কিছু করতে হবে না। ঠিক আছে, দেখো তুমি তোমার বৌমা আর ছোট মেয়ের বিরুদ্ধে কি করতে পারো। দেখবে যে ওরাই তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। চল চল, আমরা যাই। ওই যে দূরে দেখতে পাচ্ছিস বাড়িটা, ওটাই হচ্ছে ওই শয়তান মেয়ে ছেলে উকিল বিমলার বাড়ি। বিমলা মানে যে আদালতে আমাদের বিরুদ্ধে বলে সমস্ত সাক্ষ্য প্রমাণ এক জায়গায় করে আমাদের জেলে পাঠিয়ে দিয়েছিল? হ্যাঁ, ওই শয়তান মেয়ে ছেলেটা ওই বাড়িতেই থাকে। তাহলে এখানে লুকিয়ে থাকবো কেন? ও এখনো জানে না যে আমরা জেল থেকে পালিয়ে এসেছি? কাল সকালের মধ্যে যে করেই হোক আমাদের এই জায়গা ছেড়ে পালিয়ে যেতে হবে, না হলে পুলিশ আবার আমাদের ধরে ফেলবে।
আর এবারে ধরে ফেললে প্রচণ্ড মার মারবে। তাই আজকে রাতের মধ্যে খতম করে দিতে হবে ওকে। শুধু ওকে নয়, সামনে যে আসবে তার গলা নামিয়ে দেব এক কাটারির কোপে। ও এখনো জানে না যে সাপের লেজে পা দিলে কি হয়। তা করিস না, বুঝে যাবে আজকে রাতেই। যত অসহায়ের মতো কাঁদতে থাকবে তত বেশি করে আমরা তোরপে তোরপে মারবো, হ্যাঁ? আর তারপর ওর কাটা মুন্ডু নিয়ে এখান থেকে সেটআপ করে চলে যাব। সারা অঞ্চল তখন আমাদের কথা, আমাদের নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপবে। শুনতে পাচ্ছ পদ্মা? তোমার দিদিকে মারার চক্রান্ত করছে আজ রাতে। এবারে কি হবে বৌদি? আমার তো খুব ভয় করছে। এখন চুপচাপ এখান থেকে চলে চলো, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আমরা নিজেদের মধ্যে ব্যাপারটা রাখবো, বাকিটা সঠিক সময় দেখব। কেউ কিছু জানতে পারলে সব গন্ডগোল হয়ে যেতে পারে এবং শেষ পর্যন্ত বিমলার প্রাণ সংশয় হবে। সেটা আমরা কিছুতেই হতে দিতে পারবো না। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? বাজার থেকে এসে মাথা উঁচু করে জমিদার বাড়িতে ঢুকতে তোমাদের লজ্জা করছে না? কি বলছো কি বাবা? তুই চুপ করে থাক, আমারই ভুল হয়েছে। ছোট ঘর থেকে মেয়ে তুলে এনে ঘরের বৌমা করলে এরকমই হয়। ছোট জাতের স্বভাব যাবে কোথায়? বাবা, আমি ঠিক এই ভয়টাই পারছিলাম যে আপনি হয়তো অপমানিত হবেন বা রাগ করবেন, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে অপমান করার বা আপনার মান সম্মান খারাপ করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা তো শুধু গরিব মানুষগুলোর কথা ভেবে করেছি। তাহলে কি বলতে চাইছো বৌমা? যে আমি এতদিন এই গ্রামের জমিদার থেকে গরিব মানুষদের জন্য কিছু করিনি? তুমি দুদিন আমার বাড়িতে এসে একেবারে সমাজ উদ্ধার করে ফেলবে, আর তার জন্য তোমাকে বাজারে দোকান দিতে যেতে হলো আমার বাড়ির ছোট মেয়েকে নিয়ে? কেন, ওর মাথা খারাপ করা ছাড়া তুমি আর কিছু করতে পারছিলে না? বাবা, বৌদির কোনো দোষ নেই, আমি বলেছিলাম তাই এই ব্যবসাটা শুরু করেছে বৌদি। কার দোষ আছে বা কার দোষ নেই আমি আর কিছু জানতে চাই না। একজন আমার ঘরের মেয়ে এবং আরেকজন আমার ঘরের বৌমা, তাই তোমাদের কাউকে আমি ঘর থেকে তাড়িয়ে দিতে চাই না। কিন্তু যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাদের দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। বাবা, বাবা দয়া করে আপনি এরকম কথা বলবেন না। আমরা যা করেছি তা সবার ভালোর জন্যই করেছি। আমার আদেশ হচ্ছে, কালকে থেকে তোমরা এ বাড়ির বাইরে আর পা রাখবে না। যদি রাখো তাহলে এই বাড়ির দরজা তোমাদের জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। এবারে বাকিটা তোমরা ভালো বোঝো, যেটা সেটাই করো, সেই অনুযায়ী সিদ্ধান্ত নাও। এখন চলে যাও, আমার চোখের সামনে থেকে চলো। এই ঘরেই মনে হচ্ছে আছে মেয়েটা। একজন মেয়ে মানুষের এত বড় সাহস যে আমাদের জেলে পাঠাবে! এই ঘুম হবে ওর শেষ ঘুম। হ্যাঁ চল, বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমাদের পালিয়ে যেতে হবে। মামনি, আজ কি তুমি বুঝে যাবে যে কাদের সাথে তুমি পাঙ্গা নিয়েছিলে? কুচিক কুচিক করে তোমাকে কেটে রেখে চলে যাবো আজকে। হ্যাঁ, বেশি কথা বলার সময় নেই। এই যে কাটারি বার করেছি। মার সালার গলায়! অন্ধকার হলেও আমাদের হাত তো ভালোই চলে, সেটাক করে। ওরে বাপ! কে কে বাঁধলো রে সালা? ছাড়তে পারছি না রে। ও বাবারি! ও দেখে যাও বাবা, দেখে যাও, সবাই এসে দেখে যাও, এখানে দুটো চোর এসে কি কাণ্ড করতে যাচ্ছিল। কি হয়েছে? এরা কারা? দেখুন বাবা, এই দুজন চোর বড় দিদির সর্বনাশ করতে চাইছিল। তার মানে? কিন্তু কেন? এদের দুজনকে চুরির শাস্তি হিসাবে বড় দিদি জেলে পাঠিয়েছিল। এরা জেল থেকে পালিয়ে এসে আজকে খুন করতে এসেছিল বড় দিদিকে। আমরা যদি সচেতন না হতাম তাহলে হয়তো আমাদের সবাইকে মেরে ফেলে পালিয়ে যেত। শয়তানের বাচ্চা, তোদেরকে আমি দেখছি তারা, কিন্তু তুমি কি করে জানতে পারলে বৌমা? আমরা যখন দোকান বন্ধ করে আসছিলাম তখন অন্ধকারে ওদের কথাবার্তা শুনতে পাই। আপনি তখন রেগেছিলেন বলে আমরা কিছু বলিনি, যাতে আমাদের পরিকল্পনা ভেস্তে না যায়। সেই জন্য আমরা সঠিক সময়ের অপেক্ষা করছিলাম আর গোপনে এই দড়ির ফাঁদ বানাচ্ছিলাম এদের ধরার জন্য। বাঁচালে বৌমা তুমি আমাকে। তোদের কথায় ভরসা করে আমি ওদের দোকান বন্ধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখতে পেলি তো, ওরাও যদি তোদের মতো ঘরে বসে থাকতো তাহলে আজকে বাড়িতে ভয়ানক সর্বনাশ হয়ে যেত। তাই আমি রমাকান্ত বণিক আজকে তোমাদের অনুমতি দিচ্ছি, তোমরা ওই ব্যবসা আরো ভালো করে করতে পারো এবং আমি নিজে সাহায্য করব তোমাদেরকে ওই ব্যবসা আরো সুন্দর করে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ বাবা, কিন্তু এই দুজনের কি হবে?
কালকে সকালে পুলিশের হাতে তুলে দেওয়া হবে মারতে মারতে। আমি বাইরে দারোয়ানদের বলে দিচ্ছি, ওদেরকে ধরে নিয়ে গিয়ে মারতে মারতে বাইরে বেঁধে রাখতে ভালো করে, যাতে আর পালাতে না পারে। আর এ বাড়ির আমার বাকি 2 মেয়ে যারা ওদের পেছনে লেগেছিল, তারা যদি কোনো দিন আর ওদের পেছনে লাগে, তাহলে আমি ওদেরকে ঘর থেকে বের করে দেব। এই দোকান শুধু গরিবের নয়, বড় লোকেরও প্রাণ বাঁচাতে পারে, সেটা প্রমাণ হয়ে গেল আজ। আচ্ছা, তোমরা বলতে পারবে কে আমাদের বাড়িতে প্রথম বৌদির বিয়ের সম্বন্ধ এনেছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং গল্পটা বন্ধুদের সাথে শেয়ার করে কেমন হয়েছে জানাতে ভুলবেন না।